পরবর্তীতে জয়েন করবে বা অন্য সময় ক্লাসটা আবার রিভিউ করতে চাইবে, তারা যাতে আবার রিভিউ করতে পারে। ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে কথা? জি স্যার। ওকে, তাহলে আমি শুরু করে দিই। আসছে, এখনো সবাই জয়েন করছে। আমাদের আজকে হচ্ছে তোমাদের সাথে আমার ক্লাস যদি শুধু আমি বলি, অন্য স্যাররা তো সবাই ক্লাস দিয়েছেন, শুধু তোমার আমার আমার ক্লাসটা বললেই আজকে হচ্ছে আমার তোমাদের সাথে খুব সম্ভবত চতুর্থ ক্লাস। ঠিক আছে, আশা করি তোমরা এর আগের ক্লাসগুলো সবাই দেখতে পেয়েছো, এবং যারা দেখতে পাও না তারা আশা করি সামনে দেখে নিবা। হ্যাঁ, এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য। দেখা যাচ্ছে আমার এখানে মনিটরটা দেখতে পাচ্ছ সবাই? একটু রেসপন্স করতে হবে শুরু করার আগ পর্যন্ত, শুরু করার পরে আমাদের এটা আর সমস্যা হবে না। মনিটরটিকে দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার ল্যাপটপের স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স অধ্যায় সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য লেকচার 2। ওকে, যদি ক্লিয়ার না থাকে তাহলে হ্যাঁ, যদি ক্লিয়ার না থাকে তাহলে বলবো আমাকে, কারণ হচ্ছে ক্লিয়ার না থাকলে তোমরা এটা বাকিটা বুঝতে পারবে না। তো যেটা বলছিলাম যে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স, যেখানে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যর উপরে দ্বিতীয় ক্লাস আজকে আমার এই অধ্যায়ের উপর। তো এর আগে একটা ক্লাস আমরা নিয়েছিলাম যেটা তোমাদের এখানে ভিডিও ক্লাসটা আপলোড করা আছে, তো সেটা আমি ধরে নিচ্ছি আশা করি সবাই দেখেছো। তারপরেও যেহেতু আজকের আলোচনায় আমরা এটার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, সেই জন্য আমরা আগেরটার আগে একটু রিভিউ দেখবো। আগেরটা রিভিউ দেখার সাথে সাথে আমরা সামনে যাব। তার আগে একটু বলে নিই, যে কোনো প্রশ্ন করার সময় অবশ্যই সাথে সাথে প্রশ্ন করে ফেলবা, কোনো সমস্যা নাই। প্রশ্ন করতে আমার মনে হয় না কোনো ডাউট রাখার কোনো দরকার আছে, কারণ প্রশ্ন না করলে আর আমি যখন প্রশ্ন করবো সাথে সাথে তোমরা যদি একটু রেসপন্স না দাও তাহলে আমি বুঝতে পারবো না তোমরা কি ক্লাস বুঝতে পারছো বা ক্লাসে আছো আমার সাথে, নাকি সবাই ঘুমাই গেছো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথম বলছি আমরা আজকে যেটা দেখবো, আমাদের প্রথমে আমরা আলোচনা শুরু করব যে আমাদের আগের যে শ্রেণী কার্যক্রম ছিল সেটার একটু রিভিউ আমরা নিব, পূর্ববর্তী শ্রেণী কার্যক্রম পুনরালোচনা করব। তারপরে আমরা যাব ক্লাসিক্যাল মডেল নিয়ে একটু আলোচনা করব, ক্লাসিক্যাল মডেলের রাজস্ব নীতির প্রভাব। তারপরে আমরা স্থিতীয় ভারসাম্য মডেল সম্পর্কে লাস্ট ক্লাসে আলোচনা করছি, ওইটা আরেকটু দেখবো। ওইটাতে আমরা আর্থিক নীতির প্রভাব দেখবো, লাস্ট ক্লাসে আমরা রাজস্ব নীতির প্রভাব দেখেছিলাম। দেন আমরা যাব ক্লাসিক্যাল মডেলে আর্থিক নীতি। এখানে প্রথমে দেখছি আমরা ক্লাসিক্যাল মডেলের রাজস্ব নীতি, তারপর এই অংশে আমরা দেখবো ক্লাসিক্যাল মডেলের আর্থিক নীতি। ক্লাসিক্যাল মডেলের আর্থিক নীতির পরে আসবে আমাদের স্থিতীয় মডেলে আয় নীতি। একটা আমাদের নতুন একটা নীতি আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে আয় নীতি সম্পর্কে। এবং আয় নীতির পরে আয় নীতি এবং অতিরিক্ত চাহিদা এই বিষয়ে আমরা একটা ধারণা নিব। এখন এগুলো আমাদের জাস্ট কনসেপ্টটা বলছি আমরা, এটা নিয়ে এখন তো বলে দেওয়ার দরকার নাই, এগুলো সবগুলো আমার একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে আমরা প্রথমে দেখব ক্লাসিক্যাল মডেলের রাজস্ব নীতি, স্থিতীয় ভারসাম্য মডেলের আর্থিক নীতি, ক্লাসিক্যাল মডেলের আর্থিক নীতি, স্থিতীয় মডেলের আয় নীতি এবং আয় নীতি অতিরিক্ত চাহিদা নীতি। সবগুলো যে আজকে আমাদের আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই, আমরা যতটুকু যেতে পারি। এবং সবার শেষে আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা আমাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয়ে একটা নির্দেশনা আছে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলবো লাস্ট 5 মিনিটস। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয়ে যেটা হচ্ছে ওরিড হওয়ার দরকার নাই, কারণ তোমরা যত সহজে বাসায় বসে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারো কোনো ধরনের ল্যাপটপ ডেস্কটপ ছাড়া মোবাইলে লিখে, সেরকম একটা ব্যবস্থা আমি করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। প্রথমে আসি, আমরা প্রথমে আলোচনা করবো লাস্ট ক্লাসের রিভিউতে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য কি এবং সামষ্টিক ভারসাম্যের পরিবর্তন কিভাবে ঘটে। ভারসাম্য মানে কি?
আমরা সবাই জানি ভারসাম্য মানে হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ডে বাসায় কথাবার্তা হচ্ছে তারা একটু কষ্ট করে মিউট করে দাও, ঠিক আছে, নাইলে অন্যদের ডিস্টার্ব করবে। আচ্ছা, আমরা বলছিলাম প্রথমে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য কি এবং ভারসাম্যের পরিবর্তন কিভাবে ঘটে। ভারসাম্য হচ্ছে সাধারণ কনসেপ্ট, আমরা জানি যখন চাহিদার যোগান পরস্পর সমান হয় সেটাই কি ভারসাম্য। ভারসাম্য হয়। হ্যাঁ, ভারসাম্য হবে চাহিদা যোগান। আর সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য মানে হচ্ছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান যখন সমান হবে সেটাই হবে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য। অর্থাৎ আমরা যদি একটা চিত্র দেখি এভাবে, এই এখানে এটা হচ্ছে আমার সামগ্রিক যোগান রেখা, আর এটা হচ্ছে আমার সামগ্রিক যোগান রেখা, এটা হচ্ছে আমার সামগ্রিক চাহিদা রেখা। সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর যেখানে সমান হয়েছে এই বিন্দুতে সেটাই হচ্ছে আমার সামগ্রিক ভারসাম্য। আর সামগ্রিক ভারসাম্যে যে দাম স্তর পাওয়া যাচ্ছে পি নট, এটা হচ্ছে ভারসাম্য দাম স্তর, আর যে উৎপাদন স্তর পাওয়া যাচ্ছে হচ্ছে ভারসাম্য উৎপাদন স্তর, তাই না? জি স্যার। এখন ভারসাম্যের পরিবর্তন কিভাবে ঘটতে পারে, এখানেও কিন্তু আমরা একটা ভারসাম্য দেখতে পাচ্ছি। সামষ্টিক ভারসাম্যের আমরা যেমন এখানে দেখিয়েছি যে দুটো দিক আছে, একটা হচ্ছে সামগ্রিক যোগান আর হচ্ছে সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদা বা সামগ্রিক যোগান রেখার পরিবর্তনের মাধ্যমেই সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ যদি আমার এডি রেখা ডানে চলে আসে, দেখা যাচ্ছে এডি রেখা যদি এডি ওয়ান, সামগ্রিক চাহিদা যদি ডানে চলে আসে তাহলে আমার ভারসাম্যের পরিবর্তন ঘটবে। ভারসাম্য ই বিন্দু থেকে ই ওয়ানে চলে যাবে, দাম স্তর পি নট থেকে পি ওয়ানে চলে যাবে, কিউ নট থেকে কিউ ওয়ানে চলে যাবে। অর্থাৎ সামগ্রিক চাহিদা যদি বাড়ে, সামগ্রিক চাহিদা ডান দিকে চলে আসে, সামগ্রিক চাহিদা ডান দিকে চলে আসে। সবাই একটু কষ্ট করে মিউট করে ফেলো তোমাদেরটা, হ্যাঁ, পিছন থেকে অনেক অনেক সাউন্ড আসছে, কথা আসছে। হয় নাই, সবারটা মিউট হয় নাই। আচ্ছা, আমি দেখি, চেষ্টা করি সবারটা মিউট করে দেখি। হ্যাঁ, সবারটা মিউট আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বললাম যে ভারসাম্যের পরিবর্তন ঘটতে পারে কারণ সামগ্রিক চাহিদা দুটো অংশ, একটা হচ্ছে সামগ্রিক ভারসাম্যের দুটো অংশ, একটা সামগ্রিক চাহিদা আর একটা সামগ্রিক যোগান। তো সামগ্রিক চাহিদা রেখা যদি পরিবর্তন ঘটে, ডানে চলে যায়, তাহলে ভারসাম্যের পরিবর্তন ঘটতে পারে। অথবা সামগ্রিক চাহিদা রেখা যদি বায়ে চলে আসে, সেক্ষেত্রেও ভারসাম্যের পরিবর্তন ঘটতে পারে। সামগ্রিক চাহিদা কখন ডানে যেতে পারে বা কখন বায়ে যেতে পারে? যখন সামগ্রিক চাহিদা বায়ে আসে তখন এটার একটা ইফেক্ট হতে পারে যে সরকারি ব্যয়ের পরিবর্তন। বোঝা যাচ্ছে, এটা সরকারি ব্যয়ের পরিবর্তন, অর্থাৎ ডেল জি, সরকারি ব্যয়ের পরিবর্তন। সরকারি ব্যয় যদি লেস দেন 0 হয় বা কমে যায়, হ্রাস পায়, ঋণাত্মক হয়, সেক্ষেত্রে এডি রেখা বায়ে চলে আসবে, তখন সামগ্রিক চাহিদা কমে যাবে, ভারসাম্য পরিবর্তন ঘটবে। অথবা যদি সরকারি ব্যয় কেউ বাড়ায়, সরকার বৃদ্ধি করে, তাহলে আমার সামগ্রিক চাহিদার পরিবর্তন ঘটে ডান দিকে চলে আসবে, তখনও ভারসাম্যের পরিবর্তন ঘটবে। যে সরকারি ব্যয়ের পরিবর্তনের কারণে সামগ্রিক চাহিদার পরিবর্তন ঘটতে পারে, যার কারণে সামষ্টিক ভারসাম্যের পরিবর্তন ঘটতে পারে। সামগ্রিক যোগানের পরিবর্তনের ফলেও ঘটতে পারে, যেমন এখানে আমরা আরেকটা ভারসাম্য দেখতে পাচ্ছি। আরেকটা ভারসাম্য কি দেখতে পাচ্ছি যে এইখানেও কিন্তু সামগ্রিক চাহিদা বায়ে চলে আসছে, এখানেও কিন্তু সামগ্রিক চাহিদা রেখা বায়ে চলে আসছে। বায়ে কেন আসতে পারে? এখানে সামগ্রিক চাহিদা রেখা বায়ে চলে আসার কারণ হিসেবে আমরা বলছি এখানে সরকার কর হার বৃদ্ধি করেছে, ট্যাক্সের বাড়িয়েছে। তার মানে সামগ্রিক চাহিদা রেখা ডানে যেতে পারে, বায়ে যেতে পারে, সরকারি ব্যয় বাড়তে পারে বা সরকারি ব্যয় কমতে পারে, অথবা কর হার বাড়তে পারে, অথবা কেউ কেউ বলতে পারে কর হার কমতেও পারে। যদি কর হার বাড়ে, এডি বায়ে চলে আসবে, ভারসাম্য পরিবর্তন করতে পারে। কর হার বাড়লে এডি ডানে চলে যাবে, ভারসাম্য পরিবর্তন করতে পারে। ওকে, এগুলো চাহিদার পাশ। যোগান পাশের পরিবর্তন করতে পারে। যদি যোগান রেখা ডান দিকে চলে আসে, হঠাৎ করে জনসংখ্যা বেড়ে গেল, শ্রমিকের পরিমাণ বেড়ে গেল, কম খরচ উৎপাদন করা যাচ্ছে, তাহলে শ্রমের যোগান বেড়ে গেল, সামগ্রিক যোগানও বেড়ে যাবে, তখনও ভারসাম্যের পরিবর্তন করতে পারে। অথবা যোগান রেখা যদি বায়ে চলে আসে, যেমন আমাদের এই চিত্রে দেখা যাচ্ছে, যোগান রেখা যদি বায়ে চলে আসে তাহলেও ভারসাম্যের পরিবর্তন ঘটতে পারে। কারণ সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তন চাহিদার রেখার পরিবর্তনে বা যোগান রেখার পরিবর্তনে ঘটতে পারে। ওকে, এখানে আমাদের যেগুলো আছে পিছনে কথা চলছে, করে দাও। 2700 হ্যাঁ, আস্তে
টাকা পয়সার কথা পরে বলবো, টাকা পয়সা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? ওকে, তাহলে ভারসাম্যের পরিবর্তন আরো কয়েক রকমের হতে পারে। যেমন ধরো এখানে আমরা একটা যোগান রেখা দেখছি, যোগান রেখাটা কেমন? ভূমি অক্ষের সমান্তরাল না? যোগান রেখা যখন ভূমি অক্ষের সমান্তরাল, এটাকে বলা হয় কেনসীয় ধারণা। কেনসদের মতে আমি চাইলে যোগানকে ইচ্ছেমতো বাড়াতে পারবো বা যোগানকে ইচ্ছেমতো কমাতে পারবো, যোগানকে ইচ্ছেমতো বাড়াতে পারবো, যোগানকে ইচ্ছেমতো কমাতে পারবো। অথবা আরেকটা ধারণা আছে আমাদের, সামনে যাব, সামনে চলে যাই, তারপরে আরেকটা ধারণা হচ্ছে এটা, যোগান রেখার লম্ব অক্ষের সমান্তরাল, এটাকে বলা হয় ক্লাসিক্যাল ধারণা। তাহলে যখন ভূমি অক্ষের সমান্তরাল কেনসীয় ধারণা, অর্থাৎ কেনসের মধ্যে যোগানকে বৃদ্ধি করা যায়, আর ক্লাসিক্যাল ধারণার মধ্যে যোগান হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, যেটার মানে হচ্ছে পূর্ণ নিয়োগ বিদ্যমান, এই অবস্থায় যোগানকে বাড়ানো কমানো যাবে। যখন কেনসীয় ধারণার কথা বলছি আমরা, দেখো যোগান রেখা ডানে, চাহিদা রেখা ডানে আসলে বা চাহিদা রেখা বায়ে আসলে উৎপাদন স্তর বা জাতীয় বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। আর যখন ক্লাসিক্যাল ধারণার কথা বলতেছি আমরা, তখন যদি এডি রেখা উপরে যাক অথবা এডি রেখা নিচে আসুক, উৎপাদন স্তরের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র দাম স্তরের পরিবর্তন ঘটে। তাহলে ভারসাম্যের পরিবর্তন কেনসীয় এবং ক্লাসিক্যাল ধারণা অনুযায়ী সম্পূর্ণ বিপরীত। কেনসীয় ধারণা অনুযায়ী সামগ্রিক চাহিদাকে পরিবর্তন করলে জাতীয় আয় বাড়ানো যায়, এবং ক্লাসিক্যাল ধারণা অনুযায়ী সামগ্রিক চাহিদাকে পরিবর্তন করলে জাতীয় আয় বৃদ্ধি পায় না, হ্রাসও পায় না, শুধুমাত্র দাম স্তরের পরিবর্তন ঘটে। অথবা যদি সামগ্রিক চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, এই অবস্থায় যদি আমার সামগ্রিক যোগান বাড়েও, তখন আমরা দেখব দাম স্তরে কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র উৎপাদন স্তর বাড়ে। আবার যদি আমার সামগ্রিক চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়, এই অবস্থায় যোগান রেখার পরিবর্তনের ফলে আমরা দেখব যে শুধুমাত্র দাম স্তরে পরিবর্তন ঘটে, উৎপাদন স্তরে কোনো পরিবর্তন ঘটে না। তার মানে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখার আকৃতির উপর ভিত্তি করে, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখার আকৃতির উপর ভিত্তি করে আমার ভারসাম্যের পরিবর্তন বিভিন্ন রকম হতে পারে। যেমন ফার্স্ট কেসে আমরা এটা যেখানে দেখছি, এখানে শুধুমাত্র উৎপাদন স্তর পরিবর্তন হয়েছে, দাম স্তর স্থির। সেকেন্ড কেসে উৎপাদন স্তর স্থির, তবে দাম স্তরে পরিবর্তন ঘটতেছে। থার্ড কেসে উৎপাদন স্তর পরিবর্তন হচ্ছে কিন্তু দাম স্তর স্থির। এই কেসে পরবর্তীতে উৎপাদন স্তর স্থির, তবে দাম স্তর পরিবর্তন হচ্ছে। এরকম বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে পারে, এটা নির্ভর করে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখার আকৃতির উপর। ওকে, এবার সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখার আকৃতির উপর ভিত্তি করে রাজস্ব নীতির কার্যকারিতা কি, সেটা একটু আমরা দেখি। এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, খুব দ্রুত চলে যাবো। এই রেখাটার তিনটা অংশ, সামগ্রিক যোগান রেখা। এই অংশটা হচ্ছে আমার কোন ধারণা? এই অংশ হচ্ছে আমার কেনসীয়, শুধু কে লিখলাম, হ্যাঁ। এই অংশটা হচ্ছে আমার ক্লাসিক্যাল, পূর্ণ নিয়োগ, এখানে হচ্ছে পূর্ণ নিয়োগ না, এখানে উৎপাদন বাড়ানো যায়। আর এই অবস্থা হচ্ছে একটা মধ্যবর্তী অবস্থা বা মিড টার্ম লেভেল, এটা হচ্ছে স্বল্পকাল, শর্ট রান। এই অংশ হচ্ছে আমার শর্ট রান, এস আর। এই অংশ হচ্ছে আমার লং রান বা দীর্ঘকাল, এল আর। আর এই অংশটা হচ্ছে আমার মিড টার্ম বলতে পারি আমরা, মিড টার্ম বা মিডল টাইম, এর মধ্যবর্তী, স্বল্পকাল, মধ্যকাল, মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে, এই তিনটা অবস্থার উপর ভিত্তি করে আমার যোগান রেখার তিন ধরনের আকৃতি গ্রহণ করতে পারে: ভূমি অক্ষের সমান্তরাল, বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, বা লম্ব অক্ষের সমান্তরাল। ওকে, এখন একটু মুছে ফেলি একটু। তো স্যার আবার একটু বলবেন? বলছি সবাই জয়েন করছে। তাহলে বলছিলাম আমরা কি, এই অংশটা হচ্ছে আমার কেইনসের, অর্থাৎ স্বল্পকাল। এই অংশ হচ্ছে আমার ক্লাসিক্যাল ধারণা, অর্থাৎ দীর্ঘকাল। দীর্ঘকাল মানে হচ্ছে যে অবস্থায় উৎপাদন পূর্ণ নিয়োগ অবস্থায় আছে, এখানে উৎপাদন বাড়ানো কমানো যাবে না, এই জন্য এটা লম্ব অক্ষের সমান্তরাল, উৎপাদন স্তর স্থির। ওকে, আর এটা হচ্ছে আমার মধ্যবর্তী অবস্থা বা মিড টার্ম।
অর্থাৎ স্বল্পকাল এবং মধ্যকালের মাঝামাঝি। ওকে, ক্লিয়ার? এই তিনটে অবস্থার উপর ভিত্তি করে আমার যোগান রেখা এই ধরনের আকৃতি গ্রহণ করে। প্রথমে ভূমি অক্ষের সমান্তরাল, তারপর বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, তারপর লম্ব অক্ষের সমান্তরাল। এখন আমরা এখানে বলতে যাচ্ছি যে এখানে রাজস্ব নীতির কার্যকারিতা বলবো, তাই না? রাজস্ব নীতির হাতিয়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে কর আর একটা হচ্ছে সরকারি ব্যয়। সরকারি ব্যয় বৃদ্ধি করার মাধ্যমে সামগ্রিক চাহিদা বাড়ানো বা কমানোর মাধ্যমে জাতীয় ব্যয়কে বাড়ানো কমানোর চেষ্টা করা হয়। কর হারকে হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে ভোগের পরিমাণ বাড়ানো বা কমানোর মাধ্যমে সামগ্রিক চাহিদাকে বাড়ানো বা কমানোর চেষ্টা করা হয়, যাতে উৎপাদন স্তরকে বাড়ানো বা কমানো যায়। ওকে, আমরা রাজস্ব নীতির মূল লক্ষ্য হচ্ছে কিন্তু সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করা। কাকে প্রভাবিত করা? এদিকে সামগ্রিক চাহিদা। কারণ বলছি সামগ্রিক চাহিদার হাতিয়ার কয়টা? দুইটা, একটা হচ্ছে আমার সরকারি ব্যয় জি, আর হচ্ছে আমার ট্যাক্স কর হার। কর হার এবং জি দুটার মাধ্যমে আমি পরিবর্তন করতে পারি কাকে? সামগ্রিক চাহিদাকে। এখন উদাহরণস্বরূপ সরকার যদি প্রাথমিকভাবে এই অবস্থায় থাকে যে এডি নট সামগ্রিক চাহিদা, রাজস্ব নীতি কার্যকর করার মাধ্যমে সে উৎপাদন স্তর ওয়াই নট থেকে বাড়াতে চাইলে এদিকে ডান দিকে আনতে হবে, অর্থাৎ সরকারি বেশি বাড়াতে পারে অথবা কর হার সে কমাতে পারে। তাহলে দেখা যাবে দাম স্তর স্থির থেকেই আমার জাতীয় আয় বেড়েছে, ও ওয়াই নট থেকে ওয়াই ওয়ান হয়েছে। অথবা সরকার যদি সামগ্রিক চাহিদা কমাতে চায় বা জাতীয় আয় কমাতে চায়, তাহলে এদিকে বাই নিয়ে আসবে, তাহলে দেখা যাবে দাম স্তরে কিন্তু কোনো পরিবর্তন নাই, জাতীয় আয় হ্রাস পেয়েছে। ওকে, এটা হচ্ছে কোন কালের অবস্থা? স্বল্পকালের অবস্থা। স্বল্পকালে দাম স্তরের পরিবর্তন ছাড়াই উৎপাদন স্তরকে পরিবর্তন করা যাচ্ছে। দাম স্তরের পরিবর্তন ছাড়াই উৎপাদন স্তরকে পরিবর্তন করা যাচ্ছে। আবারও বলতেছি, হ্যাঁ। কিন্তু যদি মধ্যবর্তী সময় যাই, তখন ধরলাম এডি নটে আছি, এই অবস্থায় আমার জাতীয় আয় হচ্ছে এই বরাবর, হ্যাঁ, কিন্তু দাম স্তর কিন্তু আগে থেকে বেশি, পি নটের বেশি। ঠিক আছে, পি নট থেকে বেশি, এটা আমরা একটু দেখবো এখানে। এই অবস্থায় যদি আমি ভারসাম্য দেখি, ভারসাম্য আয় হচ্ছে ও ওয়াই ফোর। যদি আমি সামগ্রিক চাহিদা বৃদ্ধি করি, ডান দিকে যাই, তাহলে জাতীয় আয় হবে ওয়াই ফাইভ। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে যখনই আমি জাতীয় আয় বৃদ্ধি করলাম, সাথে সাথে আমার দাম স্তর কিন্তু আগে থেকে বেড়ে গেছে, তাই না? তার মানে আগের অবস্থায় স্বল্পকালে দাম স্তরে কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু এইখানে এই মধ্যবর্তী অবস্থায় জাতীয় আয় বাড়তেছে, সাথে সাথে দাম স্তরও বেড়ে যাচ্ছে। আর যদি আমরা সামগ্রিক যোগান চাহিদাকে বাদিকে স্থানান্তর করি, তাহলে জাতীয় আয় কমে যাবে, দাম স্তরও কমে যাবে। তাহলে মধ্যবর্তীতে রাজস্ব নীতির প্রভাবটা হচ্ছে দুই রকম, জাতীয় আয় বাড়তে পারে বা কমতে পারে, সাথে সাথে দাম স্তরও বাড়বে বা কমবে। তাহলে আমরা বললাম স্বল্পকালে শুধুমাত্র জাতীয় আয় বাড়ে, দাম স্তরে কোনো পরিবর্তন নাই, কিন্তু মধ্যকালে দাম স্তরে পরিবর্তন ঘটে, জাতীয় আয়েরও পরিবর্তন ঘটে। কিন্তু দীর্ঘকালে ক্লাসিক্যালদের কথা অনুযায়ী কি ঘটে? যদি এডি থেকে আমি এডি ওয়ানে যাই, জাতীয় আয় কিন্তু স্থির, ওয়াই নট, কোনো পরিবর্তন ঘটছে না। সামগ্রিক চাহিদা বৃদ্ধি করলেও জাতীয় আয়ের কোনো পরিবর্তন নাই, সামগ্রিক চাহিদা হ্রাস করলেও জাতীয় আয়ের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ সকল ক্ষেত্রেই আমার জাতীয় আয় হচ্ছে কত? ওয়াই সিক্স। জাতীয় কোনো পরিবর্তন ঘটছে না, কারণ এডি এস রেখা লম্ব অক্ষের সমান্তরাল। কিন্তু যেটার পরিবর্তন ঘটে সেটা হচ্ছে দাম স্তরের। এডি টু হলে দাম স্তর হচ্ছে আমার এরকম, দাম স্তর হচ্ছে আমার এদিকে। এখানে বাইরে ঘুরতেছে, কথা বলতেছে, একটু মিউট করে দাও। বাতাসের শব্দটা কানে লাগতেছে, এটা সম্ভবত আলমগীর। হ্যাঁ, মিউট করে দাও, তোমার বাতাসের শব্দ আমরা কথা বুঝতে পারছি। প্রশ্ন থাকলে আনমিউট করো, ঠিক আছে? আচ্ছা, তো দীর্ঘকালে কি হচ্ছে? স্বল্পকালে শুধুমাত্র জাতীয় আয় বাড়ছে, দাম স্তর স্থির। দীর্ঘকালে জাতীয় আয় বাড়ছে কিন্তু দাম স্তরও বাড়ছে, মধ্যবর্তী সময়। আর দীর্ঘকালে জাতীয় আয়ের পরিবর্তন নাই, শুধুমাত্র দাম স্তর বাড়তেছে। ক্লিয়ার? তার মানে স্বল্পকালে এবং দীর্ঘকালে এবং মধ্যবর্তীতে তিন পর্যায়ে রাজস্ব নীতির তিন রকম প্রভাব দেখা যাচ্ছে। প্রথম পর্যায়ে জাতীয় আয় বাড়ে, দ্বিতীয় পর্যায়ে জাতীয় আয় দাম স্তর দুটোই বাড়ে বা কমে,
আর তৃতীয় পর্যায়ে শুধুমাত্র দাম স্তর পরিবর্তন হয়, জাতীয় আয়ের কোনো পরিবর্তন ঘটে। তাহলে কার্যকারিতা কি বলি? রাজস্ব নীতি বলছি আমরা, লক্ষ্য হচ্ছে কি সকল নীতির জাতীয় আয় বৃদ্ধি করা। তো স্বল্পকালে যেহেতু আমার জাতীয় আয় বাড়তেছে, তাহলে স্বল্পকালে রাজস্ব নীতি কার্যকর, সম্পূর্ণ কার্যকর। মধ্যবর্তী পর্যায়ে জাতীয় আয় বাড়তেছে, সাথে দাম স্তরও বাড়তেছে। জাতীয় আয় বাড়লে অর্থনীতির জন্য ভালো, কিন্তু দাম স্তর বাড়লে অর্থনীতির জন্য একটু ভীতির বিষয়, মুদ্রাস্ফীতি বাড়তেছে। এই অবস্থায় আমরা সম্পূর্ণ কার্যকর বলি না, আমরা বলি এই অবস্থায় রাজস্ব নীতি আংশিক কার্যকর। ওকে। এবং ফাইনালি তৃতীয় স্টেজ, দীর্ঘকালে জাতীয় আয়ের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র দাম স্তরের পরিবর্তন ঘটছে, তাই না? তার মানে এই অবস্থায় জাতীয় আয় বাড়ে না, সরকার নীতি নিচ্ছে, সরকারি ব্যয় বাড়াচ্ছে, কর হার বাড়াচ্ছে, কিন্তু জাতীয় আয় বাড়ছে না, শুধু বাড়ছে কি দাম স্তর। এই অবস্থায় রাজস্ব নীতি সম্পূর্ণ অকার্যকর। তাহলে স্বল্পকালে সম্পূর্ণ কার্যকর, মধ্যবর্তী পর্যায়ে আংশিক কার্যকর, এবং দীর্ঘকালে সম্পূর্ণ অকার্যকর রাজস্ব নীতি। এখন এই যে রাজস্ব নীতির প্রভাব বা অর্থনীতির প্রভাব, এটা বোঝার জন্য আমাদের একটা মডেল সম্পর্কে ধারণা নিতে, সেটা হচ্ছে স্থিতিজ ভারসাম্য মডেল। স্থিতিজ ভারসাম্য কেন বলা হয়? কারণ আমরা এখানে লিখে দিচ্ছি তোমাদের, আমি তোমাদের এই নোটটা দিয়ে দিব, প্রেজেন্টেশনটা দিয়ে দিব তোমাদের। এখানে বলছে নির্দিষ্ট সময় বিন্দুতে, বলছে কোনো একটা নির্দিষ্ট সময় বিন্দুর কথা বলছে, এই জন্য এটা হচ্ছে স্থিতিজ মডেল। যদি আমি বিভিন্ন সময় তুলনা করতাম, তাহলে এটাকে আমি বলতাম গতিশীল ভারসাম্য মডেল। যেহেতু নির্দিষ্ট সময় বিন্দু বলছে, তাহলে এটা হচ্ছে স্থিতিজ ভারসাম্য মডেল। এবং এখান থেকে আমরা অনেকগুলো জিনিস একসাথে ডিফাইন করতে পারি। ভারসাম্য সুদের হার কি হবে, উৎপাদন স্তর কি হতে পারে, আর্থিক মজুরি কি হবে, ভারসাম্য নিয়োগ কি হবে, এবং ভারসাম্য দাম স্তর কি হবে। এতগুলো বিষয়, অর্থনীতির এই প্রধান প্রধান চলকগুলো একসাথে নির্ণয় করা যায় বলেই এই স্থিতিজ ভারসাম্য মডেলটা গুরুত্বপূর্ণ। স্থিতিজ ভারসাম্য মডেলটা কেমন হয় আমরা একটু পরে চিত্রে যাই। স্থিতিজ ভারসাম্য মডেলটা কেমন হয় এই জিনিসটা একটু দেখো। প্রথমে এই জিনিসটা এখানে কি আছে আমরা একটু দেখি। একটু এখানে একটু মনে হয় ঝাপসা হয়ে গেছে, আমি স্যার বোঝা যাচ্ছে না স্যার, আর একটু জুম দেওয়া যাবে না? হ্যাঁ আমি দিচ্ছি, জুম দিচ্ছি, সমস্যা নেই। আগে যাক, দাঁড়াও, এখানে একটু ঝাপসা হয়ে গেছে। ঝাপসা কেন হয়েছে এটা আমি একটু দেখি। হ্যাঁ এবার ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে এখন এই অংশটা দেখা যাচ্ছে? অর্থনীতির চাহিদার দিকে উৎপন্ন বাজার, অর্থ বাজার। আস্তে 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 একটু ঝাপসা স্যার। একটু ঝাপসা না? জি স্যার। একটু ঝাপসা সমস্যা নাই, আমি একটু দাঁড়াও এটাকে জুম করার চেষ্টা করি। স্যার এখন বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? ওকে। জি স্যার। যদি বোঝা যায় তাহলে আমার কিছু করতে হবে না, আস্তে করে বোঝা যাচ্ছে। এখানে দেখো, আমরা প্রথমে এখানে লিখছি অর্থনীতিতে ভারসাম্য বলতে আমরা কি বলছি? বলছি অর্থনৈতিক ভারসাম্যের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমার চাহিদা, সামগ্রিক চাহিদা, আর হচ্ছে সামগ্রিক যোগান। সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান যখন সমান হয়, তখনই হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য। ক্লিয়ার? জি স্যার। এখন চাহিদার দিকের দুইটা দিক আছে, চাহিদার মধ্যে দুইটা বাজার, হচ্ছে উৎপন্ন বাজার আর হচ্ছে অর্থ বাজার। মানে হচ্ছে মানুষ চাহিদা দুই ধরনের জিনিসের করে, সে পণ্য সামগ্রী বা সেবার চাহিদা করে, যেটা হচ্ছে উৎপন্ন বাজার, এবং সে অর্থের চাহিদাও করে লেনদেনের জন্য, সেটা হচ্ছে অর্থ বাজার। তাহলে চাহিদাতে দুইটা অংশ, একটা হচ্ছে উৎপন্ন বাজার, এটা হচ্ছে অর্থ বাজার। আর যোগান, আর পণ্য সামগ্রী যেটা আমি চাহিদা করি সেটা আসে যোগান। সেই যোগান কোত্থেকে আসে? সেই যোগান রিলেটেড হচ্ছে আমার শ্রম বাজারের সাথে। ক্লিয়ার? এবার উৎপন্ন বাজারকে আমরা উৎপন্ন বাজারের ভারসাম্য শর্তকে আইএস দ্বারা ব্যাখ্যা করতে পারি, এবং অর্থ বাজারের ভারসাম্যকে এলএম দ্বারা ব্যাখ্যা করতে পারি। আইএস এবং এলএম মডেল সম্পর্কে আশা করি সবার ধারণা আছে।
জি যদি স্যার। যদি না থেকে থাকে তাহলে একটু দেখে নিবা, আবারও বাসায় একটু বইটা উল্টাবা, যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাবা, তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে এটা একটু ব্যাখ্যা করার জন্য। আইএসএ বলছে কি, ওয়াই হচ্ছে জাতীয় আয়, সি হচ্ছে ভোগ, আইআর হচ্ছে বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয়। তাহলে জাতীয় আয় ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি, ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়। সি এর মধ্যে এটা কি আছে, এটা হচ্ছে মূলত মোট জাতীয় আয় থেকে কর বিয়োগ দেওয়া হচ্ছে। অর্থবাজারের ভারসাম্য, এম্বার ডিভাইড বাই পি, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। এম্বার ডিভাইড বাই পি, এম্বার ডিভাইড বাই পি মানে হচ্ছে, এম্বার মানে হচ্ছে তোমার অর্থের যোগান, বার মানে হচ্ছে স্থির, ধরে নিচ্ছি অর্থের যোগান স্থির, আর পি মানে হচ্ছে দাম স্তর। অর্থের পরিমাণকে যখন দাম স্তরের দ্বারা ভাগ করা হয় তখন পাওয়া যায় অর্থের প্রকৃত যোগান। তাহলে অর্থের যোগান হচ্ছে এম্বার বাই পি। আর তাহলে অর্থের চাহিদা কতটুকু, এল আর হচ্ছে আমার এল আর হচ্ছে আমার অর্থের ফটকা চাহিদা, আর কে ওয়াই হচ্ছে আমার অর্থের লেনদেন এবং সতর্কতামূলক চাহিদা। আমরা জানি অর্থের চাহিদা 3 ধরনের হয়ে থাকে, অর্থের ফটকা চাহিদা, অর্থের লেনদেন চাহিদা এবং অর্থের সতর্কতামূলক চাহিদা। লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা নির্ভর করে আমাদের, লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা নির্ভর করে আমাদের আয়ের উপর, এই জন্য কে ইজ এ ফাংশন অফ ওয়াই। আর ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর, এই জন্য এল লিকুইডিটি ইজ এ ফাংশন অফ আর। তাহলে উৎপন্ন বাজার এবং অর্থ বাজার গেল, এবার শ্রম বাজার। শ্রম বাজারের পি এফ এন হচ্ছে শ্রমের চাহিদা, পি জি এন হচ্ছে শ্রমের যোগান। শ্রমের চাহিদা পি এফ এন কেন, এফ এন মানে তো, এন মানে তো শ্রম বোঝায়, ঠিক আছে, আর পি মানে হচ্ছে দাম স্তর, তাই না? তার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ শ্রমিক কাজ করবে বা কি পরিমাণ শ্রমের চাহিদা হবে সেটা নির্ভর করে বাজারে ওই প্রতিষ্ঠানের পণ্যের দাম কত। তো বাজারের দাম স্তরের উপর শ্রমের চাহিদা নির্ভর করে। যদি বাজারে পণ্যের দাম বাড়ে শ্রমিকের চাহিদা বাড়বে, যদি বাজারে পণ্যের দাম কমে শ্রমিকের চাহিদা কমবে। আর যোগান, যোগান এখানে দেখো শ্রম তো এন আছে, কিন্তু যোগানের ক্ষেত্রে পি না লিখে আমরা কি লিখছি, পিই, পি টু দ্য পাওয়ার ই, এটা হচ্ছে পিই। পিই মানে হচ্ছে তোমার প্রত্যাশিত দাম। শ্রমের চাহিদা নির্ভর করে বাজারে পণ্যের দামের উপর, কিন্তু শ্রমের যোগান নির্ভর করে বাজারে শ্রমিকের বাজারে পণ্যের প্রত্যাশিত দামের উপর। আবারও বলছি যে শ্রমবাজারে কতজন শ্রমিক চাহিদা করা হবে সেটা নির্ভর করে বাজারে পণ্যের দামের উপর। হ্যাঁ, শ্রমবাজারের ভারসাম্য, হ্যাঁ শ্রমবাজারের ভারসাম্য শর্ত। স্যার আবার একটু যদি বুঝিয়ে দিতেন। আসতেছি, এটাই বলছি এখানে। হ্যাঁ, শ্রমবাজারের ভারসাম্য মানে হচ্ছে দুইটা অংশ, শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান। শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান। শ্রমের চাহিদা, হ্যাঁ শ্রমের চাহিদাকে আমরা লিখলাম ধরো এলডি, ডিমান্ড ফর লেবার, আর শ্রমের যোগানকে আমরা ধরলাম এল এস, শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান। যখন শ্রমের চাহিদা শ্রমের যোগান সমান হবে তখনই তো ভারসাম্য হবে। ওকে, একবার বলছি শ্রমের চাহিদাটা নির্ভর করে পি এর উপর, পি মানে দাম স্তর। যদি বাজারে পণ্যের দাম বেশি হয় শ্রমিকের চাহিদা বাড়বে, আর যদি বাজারে পণ্যের দাম কম হয় শ্রমিকের চাহিদা কমবে। ক্লিয়ার? এবার আসে শ্রমিকের যোগান। শ্রমিকের যোগানটা নির্ভর করে প্রত্যাশিত দামের উপর। প্রত্যাশিত দামের উপর কেন? কারণ যখন একজন শ্রমিক কোন একটা প্রতিষ্ঠানে কাজ করতে যায় সে চিন্তা করে সে যে টাকা বেতন পাবে সেটা দিয়ে সে বাজারে পণ্য সামগ্রী কিনতে পারবে কিনা। এখন সে যদি ভাবে যে এখন যে দাম আছে ভবিষ্যতে দাম আরো বাড়বে, তাহলে এখন সে কম কাজ করবে। তাহলে প্রত্যাশিত দাম, ভবিষ্যতে পণ্যের দাম স্তরের কি অবস্থা হবে, প্রত্যাশিত দাম ভবিষ্যতে পণ্যের দাম স্তর কি হবে সেটার উপর নির্ভর করে শ্রমিক বেশি কাজ করবে নাকি শ্রমিক কম কাজ করবে। ক্লিয়ার? যদি প্রত্যাশিত দাম স্তর বেশি হয় তাহলে বর্তমান মজুরিতে শ্রমিক বেশি কাজ করবে না, মজুরি বাড়াইতে হবে। আর যদি আশা করি যে ভবিষ্যতে দাম স্তর কমে যাবে
তাহলে বর্তমান দামের স্তরে শ্রমিক বেশি বেশি কাজ করতে চাইবে। এই তিনটা জিনিসকে আমরা যদি একসাথে চিত্রে দেখি, কোন তিনটা জিনিস আমরা বলছি যে অর্থনীতির চাহিদার দিকগুলো, একটু এগুলো মুছে নিই, মুছে না মুছে দেখা যাবে না। এই যে আমার এখানে তিনটা জিনিস বলছি, আমরা অর্থনীতির চাহিদা দিক, অর্থনীতির যোগান দিক এবং অর্থনীতির ভারসাম্য সূত্র, এই যে জিনিসগুলো বলছি আমরা, এই দাগগুলো একটু মুছে নিতে হবে, চিত্র বোঝা যাবে। আমরা এখন কি করব বলছি যে আমরা বলছি যে এই যে অর্থনীতির চাহিদা দিক, অর্থনীতির যোগান দিক, এখানে তিনটা পার্ট আছে, উৎপন্ন বাজারের ভারসাম্য, অর্থ বাজারের ভারসাম্য এবং শ্রমবাজারের ভারসাম্য, তিনটাকে আমরা একসাথে দেখব। প্রথমে আছে এটা, এখানে কি আছে, আইএস এলএম, ঠিক আছে, এখানে ভারসাম্য সুদের হার, জি স্যার। উৎপাদনের স্তর, এটা হচ্ছে আইএস। আইএস মানে হচ্ছে এখানে উৎপন্ন বাজার, আইএস লেখা, আইএস ফাংশন। এলএম মানে হচ্ছে আমার অর্থ বাজার। অর্থ বাজার এবং উৎপন্ন বাজার মিলছে এ বিন্দুতে, তাহলে এটা হচ্ছে উৎপন্ন বাজার এবং অর্থ বাজার বা অর্থনৈতিক চাহিদা দিকের ভারসাম্য কোথায়, এ বিন্দুতে। ক্লিয়ার? সেকেন্ড, শ্রমের যোগান, শ্রমবাজার। বলছি শ্রমিকের চাহিদা কতটুকু হবে সেটা নির্ভর করে কার উপর, সেটা নির্ভর করে বর্তমান দামের উপর, পি নটের উপর। ওকে, আর শ্রমের যোগান কতটুকু সেটা নির্ভর করে কার উপর, ভবিষ্যৎ দামের উপর, পি ই এর উপর। ওকে, তাহলে শ্রমের চাহিদা রেখা বাতিদান নিম্নগামী, শ্রমের যোগান রেখা বাতিদান ঊর্ধ্বগামী, পরস্পর যেখানে মিলে ই বিন্দুতে, সেটা হচ্ছে কোন বাজারের ভারসাম্য, শ্রমবাজার। তাহলে এখানে আইএস হচ্ছে আমার উৎপন্ন বাজারের ভারসাম্য, এলএম হচ্ছে আমার অর্থ বাজারের ভারসাম্য। তাহলে আইএস উৎপন্ন, এলএম অর্থ, এবং এটা শ্রমবাজার। তিনটা বাজার আমি এখানে দুইটা চিত্রে দেখতে পাচ্ছি, তিনটা বাজার আমি এখানে দুইটা চিত্রে দেখতে পাচ্ছি। এবং যদি আমি ভালো করে খেয়াল করি, দেখবে এখানে এই যে মিলে গেছে, এখানে ও ওয়াই জিরো যখন জাতীয় ওয়াই হয় তখন এন নট পরিমাণ শ্রমিক কাজ করে। ওকে, এবং আলটিমেটলি অর্থনীতির অবস্থা কি হবে, অর্থনীতির অবস্থা এরকম হবে যে এখানে অর্থনীতির সামগ্রিক চাহিদা হচ্ছে ডি নট, সামগ্রিক যোগান হচ্ছে এস নট, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হয়ে গেছে। সামগ্রিক যোগানটা আসছে থেকে, শ্রমবাজার থেকে, এস নট, আর চাহিদা আসছে থেকে, আইএস এবং এলএম থেকে, ডি নট, যেখানে সব জায়গাতে ভারসাম্য বিন্দু এতে। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন চিত্রগুলার একটু বুঝান স্যার। স্যার ক্লিয়ার না, আমাদের দিকের ফোকাস কোন জিনিসটা ক্লিয়ার না, ছবি ক্লিয়ার না, না কথা বলতে প্রবলেম হয়েছে। স্যার ক্লিয়ার ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আমি আরেকবার বলতেছি, তাহলে অর্থনীতির চাহিদা দিক কয়টা, দুইটা। বাজারে পণ্যের চাহিদা আছে, আবার অর্থের চাহিদা আছে। পণ্যের চাহিদা আছে, অর্থের চাহিদা আছে। পণ্যের চাহিদা হচ্ছে আমার আইএস, অর্থের চাহিদা হচ্ছে আমার এলএম, অর্থ বাজারের ভারসাম্য। আইএস এবং পণ্য বাজার এবং অর্থ বাজার দুইটার ভারসাম্য হচ্ছে কোথায়, এতে। তার মানে বাদ আমার আইএস এবং এলএম থেকে সুদের হার হবে ও আর নট, এবং জাতীয় ওয়াই হবে ও ওয়াই নট। আর তাহলে গেল আইএসএলএম গেল, বাকিগুলো কি শ্রমবাজার। তাহলে শ্রমের চাহিদা হচ্ছে পি নট এফ এন, শ্রমের যোগান হচ্ছে পি নট ই জি এম। এখানে আমরা বলছি ই মানে হচ্ছে প্রত্যাশিত দাম, আর পি নট হচ্ছে বর্তমান দাম। বর্তমানের প্রত্যাশিত দাম, এটার উপর ভিত্তি করে শ্রমের চাহিদা, শ্রমের যোগানের ভারসাম্য হচ্ছে ইতে। বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের ভারসাম্য হচ্ছে এখানে ইতে। ওকে, ই অনুযায়ী এখন নিয়োগ হবে ও ওয়ান নট, ও ওয়ান নট নিয়োগ হলে উৎপাদন স্তর হবে ও ওয়াই নট, ও ওয়ান নট এবং উৎপাদন স্তর হবে ও ওয়াই নট। তাহলে এখানে আমার আইএস হচ্ছে উৎপন্ন বাজার, এলএম হচ্ছে অর্থ বাজার, অর্থ বাজার এবং উৎপন্নের ভারসাম্য এতে। সেখান থেকে সাথে সাথে আমার শ্রমবাজারের ভারসাম্য হচ্ছে ইতে। সবগুলো একসাথে মিলানোর কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে একসাথে তিনটা বাজারের ভারসাম্য দেখা যাচ্ছে, উৎপন্ন বাজার, অর্থ বাজার এবং শ্রমবাজার।
আর উৎপাদক অথবা শ্রমবাজার থেকে সামগ্রিক বাজারের চিত্রটা হচ্ছে এটা। সামগ্রিক বাজারের চিত্রটা হচ্ছে কোনটা? এটা সামগ্রিক বাজার চিত্র হচ্ছে এটা। এখানে দেখা যাচ্ছে আমার বাজারের চাহিদা দিক আইএস এবং এলএম অনুযায়ী সামগ্রিক চাহিদা হবে ডি নট, এটা রাখলাম এখানে। সামগ্রিক যোগান হবে এস নট, অর্থনৈতিক ভারসাম্য এতে দাম স্তর হবে পি নট, জাতীয় আয় হবে ওয়াই নট। তাহলে এটা হচ্ছে আমার স্থিতিও ভারসাম্য মডেল, যেখানে আমি একসাথে তিনটা বিষয় আলোচনা করি: উৎপন্ন বাজার, অর্থ বাজার এবং শ্রমবাজার। এবং উৎপন্ন বাজার ও অর্থ বাজারের মাধ্যমে চাহিদা দিক ডি নট এবং যোগান দিক এস নট, এই দুইটার ভারসাম্য আমি দেখাই এখানে এ বিন্দুতে, যার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য পাওয়া যায়। কি ভারসাম্য? সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য পাওয়া যায় কোন মডেলে? স্থিতিও মডেল। এখন বলো এই জায়গা পর্যন্ত কার কি প্রশ্ন আছে? আর কি প্রশ্ন আছে? প্রশ্ন না থাকা কিন্তু খুব ভালো বিষয় না। প্রশ্ন নাই মানে হচ্ছে আইদার সব বুঝে গেছি অথবা কিছুই বুঝিনি। ঠিক আছে, আমাদের আজকে খুব শর্ট ক্লাস না, আমাদের ক্লাসের টাইম থাকে 40 মিনিট, সবার জানা আছে তাই না? স্যার আমার এখানে হ্যাঁ বলো বলো বলো। স্যার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি এর আগে গুলো বুঝিনি কিছু। কোনো সমস্যা নাই, আমি যেটা করব, আমি এটা রেকর্ড করছি ক্লাসটা, আমি এটা গ্রুপে আপলোড করে দিব। প্লাস এই শীটগুলো যেগুলো দেখাচ্ছি শীটগুলো আমি আপলোড করে দিব, তোমরা এটা রিভিউ করবা। রিভিউ করে আগামী ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করব। ঠিক আছে, আমাদের ক্লাসটা এখন ডিসকানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমাদের 1 মিনিট সময় আছে। ঠিক আছে, ঠিক এই পর্যন্ত আমি যে তোমাকে এই পিডিএফ এ একটা এই প্রেজেন্টেশনের স্লাইডগুলো দিয়ে দিব, এটা দেখবা, ভিডিও ক্লাসটা আমি আপলোড করে দিব এবং এর মাধ্যমে তোমরা একটু এগুলো রিভিউ করে দেখবা। যদি কোনো প্রশ্ন থাকে আমরা আগামী ক্লাসে আসবো এই প্রশ্নগুলো নিয়ে। ঠিক আছে, অথবা তোমরা যেটা করবা, প্রশ্নগুলো কোথায় লিখবা? ফেসবুকে গ্রুপের নিচে কমেন্টস আছে না? হ্যালো, কমেন্ট সেকশনে লিখবা সবাই, তাহলে আমি ওগুলো আগে দেখে রাখলে আমি ডাইরেক্ট ওই আনসার যেতে পারবো। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই রিভিউগুলো করবা, কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং এখান থেকে আমি আগামী ক্লাসে তোমাদের এটা আনসারগুলো দিয়ে দিব। ঠিক আছে, এবং আগামী ক্লাসে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখন যেহেতু সময় নাই আজকে এই পর্যন্ত।